অতি সম্প্রতি জনাব তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে ঝড় চলছে। বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, বিভিন্নভাবে বলা হচ্ছে এবং এর সাথে বিএনপির তৃণমূল থেকে উপর পর্যায়ের সকল নেতাকর্মীদের একটা মন ভাঙা। আমরা জনাব তারেক রহমানের যে ফেসবুক স্ট্যাটাসটা ছিল দুদিন আগে, সেটাকে বিশ্লেষণ করলে এক মাতৃহীনতার কাছাকাছি গিয়ে এক সন্তান যখন এই ধরনের একটা স্ট্যাটাস দেয়, এর পিছনে অবশ্যই অতীব কতগুলি বিশেষ কারণ থাকে, এটা বুঝতে হবে। তার দেহ হয়তোবা প্রবাসে, কিন্তু হৃদয় এবং মন সবই বাংলাদেশে। এবার আসলে আমরা প্রশ্নটাকে একটু একটু আলোচনা সাপেক্ষে বুঝতে চেষ্টা করি, কেন উনি স্ট্যাটাসটা দিয়েছেন এবং কী কারণ হতে পারে। এবং আসলেই কি উনি স্ট্যাটাসের মাধ্যমে একটা ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে গিয়েছেন যে হয়তো নির্বাচন পূর্ববর্তী সময়ে ওনাকে হয়তো দেশে দেখা যাবে না, কিংবা উনি হয়তো আসতেছেনই না, এরকম কিছু ইঙ্গিত কি এখানে বহন করে? আমি বলব না। জনাব তারেক রহমান দেশবাসীকে জানানোর জন্য যে কঠিন একটি অবস্থার মধ্যে আজ তিনি পাড়ি দিচ্ছেন, সেটাকে উনি স্বল্প কথায় বোঝাতে চেয়েছেন। আজকে তার আগমনটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছার উপর নির্ভর করছে না, এর পিছনে রয়েছে কোনো এক অদৃশ্য শক্তি বা কোনো এক অদৃশ্য ঝড়ের ভয়ে বা আশঙ্কায় উনি এই জাতীয় স্ট্যাটাসটি দিয়েছেন। গত দুদিন আগেই আমাদের এক উপদেষ্টা রেজওয়ানা রহমান যিনি জানিয়েছেন যে জনাব তারেক রহমান কিংবা জুবাইদা রহমান কেউই স্পেশাল সিকিউরিটির আন্ডারে আসবে না, অর্থাৎ এসএসএফ নিরাপত্তা তারা পাবেন না। এখন আমরা যতটুক সাধারণ মানুষ, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে সব সার্বিক জনতা যতটুকু আমরা জানতে পারি, সরকার বলছে আমাদের দিক থেকে কোনো ধরনের বাধা বিপত্তি জনাব তারেক রহমানের আসার আগমনের জন্য নেই। বাস্তব সত্য এটা, বারবার তারা ডিক্লার দিয়েছেন। তার বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো আগের কোনো পূর্ববর্তী সকল ঝামেলাগুলি থেকে তিনি মুক্ত। কিন্তু এখানে যেটা বড়, সবচাইতে বড় প্রশ্ন, সেটা হচ্ছে ওনার নিরাপত্তা। কারণ যেহেতু এসএসএফ থেকে তাকে দেওয়া হবে না, এবং আপনারা যদি একটু মনে রাখেন যে আমাদের 5ই আগস্টে যে থানাগুলি থেকে অস্ত্র লুট হয়েছিল, তার মধ্যে এলএমজি, এইচএমজি, বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছিল। সেই অস্ত্রগুলি বস্তুত কোথায় আছে সেটা কি বলবেন যে বিএনপির লোকদের বাড়িতে আছে বা জামাতের লোকদের বাড়িতে আছে? না, সেগুলি কোনো দলের নেতারা বা নেতৃস্থানীয় ব্যক্তিরা বা কর্মীরা, এটা তাদের কারো কাছেই নেই। এই অস্ত্রগুলি একটা সংঘবদ্ধ হয়তো বা কোনো বিদেশি শক্তির আতাতে একটা নির্দিষ্ট গ্রুপের কাছে চলে গেছে, যারা বাংলাদেশকে
দেখতে চেয়েছে তাদের তাবেদার হিসাবে, যেটা তারা উপভোগ করেছে গত 16 বছর শেখ হাসিনার আমলে। পূর্ণাঙ্গভাবে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য হিসেবে যা তারা পরিগণিত করেছিল, সেই শক্তি সেই দেশগুলি হতে পারে এর পিছনের উৎসাহদাতা বা সংগঠক। তাই জনাব তারেক রহমান ইচ্ছে করলেই চলে আসতে পারেন। এই জিনিসটা একটু ভালো করে আমাদের সবাইকে, সমগ্র দেশবাসীকে বুঝতে হবে যে এইখানে একটা বড় ব্যারিয়ার ওনার জন্য তৈরি হয়ে রয়েছে। সেই কারণে ওনার এই যে স্ট্যাটাসটা উনি দিয়েছেন, আমার মনে হয় যতটুকু আমার বিশ্লেষণে, যে পার্টি ক্ষমতা গ্রহণ করুক, আমরা বিশ্বের বিশেষ কয়েকটি দেশের উপর অত্যন্ত নির্ভরশীল। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউএসএ, নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়া। এই ভূ রাজনীতির যে প্রেক্ষাপট ইন্ডিয়া এবং আমেরিকা, এদের মধ্যে এই ট্যারিফ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে মাঝখানে একটা প্রচণ্ড ধরনের একটা না বোঝাবুঝির একটা সম্পর্ক চলে এসেছিল, একটা বৈরিতা তৈরি হয়েছিল বিটুইন ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া। বাট ইনফ্যাক্ট বাস্তব দৃষ্টিতে সেটা ইতিপূর্বে কেটে গেছে। কিভাবে কেটে গেল? এই গত 1 মাস আগেই তারা 10 বছরের সামরিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। দুটো দেশের মধ্যে এই জাতীয় বড় চুক্তি সম্পাদিত হয় যখন তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের সমন্বয়নিত বোঝাবুঝি অত্যন্ত গভীরে থাকে। তারা কিন্তু এই চুক্তিটি করে ফেলেছে। ধরেন আমেরিকা এবং ইন্ডিয়া, এদের কাছ থেকে যদি একটা গ্রিন সিগন্যাল বা একটা না পাওয়া যায়, তাহলে কোনো দলের পক্ষে আমার মনে হয় না যে দেশ চালানো বা ক্ষমতায় যাওয়া বা র্যাপিডলি দেশকে ডেভেলপ করা, দেশের উন্নয়ন করা, এইটা সম্ভব নয়। বাংলাদেশ আমরা সেই পর্যায়ে নেই। আমরা ডিপেন্ডেন্সি, অর্থাৎ ডিপেন্ডেন্সি টু আমেরিকা, একই সাথে পার্শ্ববর্তী দেশ, এই যে ডিপেন্ডেন্সি, এই যে জিও পলিটিক্যাল যে সীমা, সেই সীমাকে আমরা কাটিয়ে অন্য কোথাও অন্যত্র আমরা ফিডব্যাক পাবো না। তাই আমার মনে হয়, আমার বিশ্বাসের দিক থেকে হয়তোবা জনাব তারেক রহমান এই কোনো বৃহৎ শক্তির কাছ থেকে এখনো কোনো পজিটিভ সলিউশন পায়নি। এটাও একটা কারণ হতে পারে। আর সেই কারণেই হয়তো ওনার এই যে আগমন দীর্ঘায়িত হচ্ছে। বাংলাদেশে সাধারণ যে নেতা কর্মী জনগোষ্ঠী জনতা, তাদের যে প্রশ্নটা কেন উনি আসতেছে না, এখানে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন, আমার বিশ্বাস আপনারা অনুধাবন করতে পারছেন যে উনি আসতে চাইলেও, এইটা 10 ঘন্টার ব্যাপার, উনি আসতে চাইলে এখন প্লেনে উঠবে, 10 ঘন্টা পর 12 ঘন্টা পরে উনি ঢাকায় থাকবে। এটা খুব সহজ একটা প্রক্রিয়া। কিন্তু উনি যে আসবেন, উনি যে এখানে নিরাপত্তায় থাকবেন, এই জায়গাটাই এখন পর্যন্ত নির্দিষ্ট হয়নি। এবং বাংলাদেশে আজকে উনি বলা যায় সর্বজনপ্রিয় নেতা। ওনার সাথে কারো সেকেন্ডারি কারো তুলনা করা সম্ভব নয়। হি ইজ দ্য লিডার ইন অল। ওনার নিরাপত্তার বিষয়টি সুরাহা হলেই উনি বাংলাদেশে চলে আসবে। আমার বিশ্বাস উনি মুহূর্ত দেরি করবেন না। ওনার এই 16-17 বছরের যে কষ্ট, প্রবাস জীবন, অনেকের ধারণা করে, অনেকের বক্তব্য আমি শুনতে দেখেছি
যে উনি ওখানে বিলাসী জীবন যাপন করে, ওনার বাংলাদেশ না এলেও চলবে, ওখান থেকেই তো সব কিছু রাজনীতি কন্ট্রোল করে। এটা একটা ভুল ধারণা। আমি 30 বছর বিদেশে ছিলাম। বিদেশটা কি আমরা বুঝতে পারি। সুতরাং ওনার দেহ যদিও প্রবাসে, ওনার হৃদয় এই 18 কোটি মানুষের সাথে। এটা দিয়ে আমি এইটুকুই সবাইকে বলতে চাচ্ছি বন্ধুগণ, যে এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। সুযোগটা কিছু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষের কিছু লোক, যাদের জন্য কাম্য নয় এই দলটি ক্ষমতায় আসুক, যাদের জন্য কাম্য নয় জনাব তারেক রহমান অতি শীঘ্র বাংলাদেশে আসুক, যাদের জন্য কাম্য নয় যে জনাবা খালেদা জিয়া রোগমুক্তি হয়ে আবার ফিরে আসুক, যাদের জন্য কাম্য নয় বিএনপি বাংলাদেশের লিডিং এবং সবচেয়ে বড় দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করুক, এই লোকগুলির দ্বারাই এই অপপ্রচার সংগঠিত হচ্ছে। তাই আমি সকল আমার সহকর্মী, নেতাকর্মী, দেশবাসীর কাছে অনুরোধ জানাবো, আপনারা জনাব তারেক রহমানকে ভুল বুঝবেন না। উনি সুযোগ, ওনার অ্যাসেসমেন্ট অনুযায়ী উনি যখনই যে মুহূর্তে সুযোগ পাবে তার পরের মুহূর্তেই উনি বিমানযোগে বাংলাদেশে চলে আসবে আপনাদের মাঝে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।